সাধারণ ব্যতিক্রমের 76 থেকে শুরু করে 106 পর্যন্ত ধারা আছে। এর মধ্যে আবার স্পেশালি কিছু সেকশন আছে, সেগুলো হচ্ছে ধারা 96 থেকে 106। তার মানে এটাও জেনারেল এক্সেপশনসের অংশ, সাধারণ ব্যতিক্রমের অংশ, কিন্তু এটার আবার আলাদা স্পেশাল নাম আছে। সেটা হচ্ছে আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স। নিজেকে রক্ষা করার জন্য যদি কোনো কাজ করি সেটাও অপরাধ নয়। তার মানে এটাও ব্যতিক্রম, এটাও সাধারণ ব্যতিক্রম, কিন্তু এটা স্পেশাল কাইন্ড অফ এক্সেপশন। দেখেন, এই যে কিছু কথা আছে, এই কথাটুকু কিন্তু আবার বইয়ে নেই। সাধারণ ব্যতিক্রম কি সেটা সেটা বোঝানোর আমি চেষ্টা করেছি। আত্মরক্ষা করা মানুষের সহজাত প্রবৃত্তি। এখন আপনার চোখের মধ্যে যদি একটা ধুলাবালি বা একটা পোকা চলে আসছে, চেষ্টা করে, তাহলে আপনি ইনস্ট্যান্টলি এভাবে চোখ বন্ধ করবেন, তাই নয় কি দেওয়ান ভাই? চোখের আচ্ছা। মধ্যে কিছু পড়তে গেলে আপনি চেষ্টা করবেন তো সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করার, আপনি না চাইলেও অটোমেটিক সেটা হয়ে যাবে। এটা হচ্ছে সহজাত আচ্ছা। প্রবৃত্তি। তাহলে আত্মরক্ষা করারও মানুষ সহজাত প্রবৃত্তি। কেউ যদি আপনার সামনে, চোখের সামনে একটা ঘুষি নিয়ে যায়, বা একটা আহ ধারালো যদি একটা কলম মনে করে নিয়ে যাচ্ছে, বা একটা পেন্সিল নিয়ে যাচ্ছে, আপনি তো সরে যাবেন, তাই না, যেন আঘাতটা না লাগে। তো এই যে সরে যাওয়া, এটা একটা প্রবৃত্তি, অটোমেটিক হয়ে যায়। তো দেশের জনগণকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে পুলিশ পাহারার ব্যবস্থা থাকলেও পুলিশ কি করে? মানুষের মানে অপরাধ দমন করে এবং টহল দেয় বিভিন্ন জায়গায় যেখানে অপরাধ হতে পারে, বিশেষ করে শহরের মধ্যে। আর গ্রামে আছে গ্রাম্য পুলিশ। সর্বদা সকল স্থানে পুলিশের পক্ষে জনগণকে সুরক্ষা প্রদান করা বাস্তবে সম্ভব হয় না। হয় না বলেই তো অপরাধ হয়, কারণ সব জায়গায় তো আর পুলিশ থাকতে পারে না। বিধায় নিজেকে রক্ষা করার অধিকার আইন সকলকে প্রদান করেছে। আচ্ছা, সোহেল রানা, আপনি লাইনে আসতে চাচ্ছেন? হ্যাঁ, প্রশ্ন করেন। সোহেল রানা, দ্রুত লাইন আসেন। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি, বলেন। এখন সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ স্যার। ক্লাসে আমি আপনার সঙ্গে যুক্ত হতে পেরে এটা একটু শিওর হওয়ার জন্যই ফোন দিয়েছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো বুঝতে মাচ। পারছেন ক্লাস? ক্লাস বুঝতে জি, পারছেন? আমি বোঝার চেষ্টা করছি। জি জি। আচ্ছা, আপনি যদি নয়েজ না হয় এবং আপনার মাইকটা নড়াচড়া করবেন না, আপনার সামনে যে নোট আছে সেগুলো বেশি মানে শব্দ করবেন না, যেটাই থাক। নয়েজ ফ্রি থাকতে পারলে জি জি। লাইনে থাকেন। ঠিক আছে, তো আমি যেটা জি, আমি নয়েজ বলছিলাম ফ্রি যে, আছি স্যার, একদম সাইলেন্ট আছি স্যার। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন যে মোস্ট নিজেকে সুরক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু সবারই আছে, এটা সহজাত প্রবৃত্তি। যদিও পুলিশ আছে, পুলিশের কাজ পুলিশ করছে, কিন্তু সব জায়গায় তো আর পুলিশ থাকে না। এখন কেউ যদি বাড়ির ভেতরে অপরাধ করে, স্বামী স্ত্রীর মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, স্বামীর বেডরুমে যদি অপরাধ হয়, সেটা তো আর পুলিশ বেডরুমে যে বসে থাকবে না রক্ষা করার জন্য। ঠিক আছে? তাই সেটাই বলছি যে সব জায়গায় কিন্তু পুলিশ সুরক্ষা দিতে পারবে না, এটা বাস্তবে সম্ভব না। তাই নিজেকে অনেক সময় রক্ষা করতে হবে। যারা লেডি আছেন, আহ, এটা লক্ষ্য করেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কিছু হয় তো নিজেকে রক্ষা করতে হবে। মানে ওয়াইফ স্বামীকে বা স্বামী ওয়াইফকে পরস্পরকে আঘাত করতে গেলে সেটা বাধা দিতে হবে যেন আঘাত করতে না পারে। আচ্ছা, কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির দেহ বা সম্পত্তির প্রতি আক্রমণ চালায়, তাহলে দুইটা জিনিস এখানে। তার দেহ মানে শরীরে আঘাত করছে, শারীরিকভাবে আঘাত করবে, মেরে ফেলবে বা গুরুতর আঘাত করবে, এরকম কোনো কিছু করবে, বা সাধারণ আঘাত করবে, চড়-থাপ্পড় দিবে বা কেটে দিবে বা ফাটিয়ে ফেলবে মেরে, এরকম। অথবা সম্পত্তির প্রতি আক্রমণ, সম্পত্তির প্রতি আক্রমণ বলতে চুরি করবে বা সম্পদ লুট করে নিয়ে চলে যাবে, দস্যুতা করবে, এই জিনিসগুলো। তার মানে হয় সম্পদের ক্ষতি হবে, সম্পদ নিয়ে চলে যাবে, অথবা শরীরে ক্ষতি করবে। এরকম যদি আক্রমণ চালায়, তখন পুলিশ আসার অপেক্ষা না করে নিজেকে রক্ষার জন্য আক্রান্ত ব্যক্তিটি আক্রমণকারীর বিরুদ্ধে অগ্রসর হতে পারবেন, যদি সম্ভব হয়। এখন অপরপক্ষের কাছে যদি মারাত্মক অস্ত্র থাকে, তাহলে আমার হাতে কিছুই নেই, আমি তো রক্ষা করতে গেলে তো নিজে শেষ হয়ে যাব। অতএব যদি আমার দ্বারা সম্ভব হয়, হ্যাঁ, অপর ব্যক্তির কাছে কি আছে, একটা বাঁশের লাঠি আছে, তাহলে আমি চেষ্টা করবো সেটাকে আটকানো, অথবা আমিও একটা বাঁশের লাঠি তুলে নিব। কি করার জন্য? আটকানোর জন্য। তাহলে উক্ত পরিস্থিতিতে, অর্থাৎ বিপদের সময়,
আইন কাউকে দুর্বল বা নিরীহ হয়ে হাত গুটিয়ে নীরব থাকতে নির্দেশ দেয় না। তাহলে কি করতে হবে? আপনিও চেষ্টা করবেন নিজেকে রক্ষা করতে। হ্যাঁ, তো নিজেকে যদি রক্ষা করতে যান, তাহলে কি হয়ে যেতে পারে? অপরাধ হয়ে যেতে পারে। তো এই অপরাধটাকে কিন্তু আপনি কি করতে পারবেন? আটকাতে পারবেন। কিভাবে? সেটাই আমরা দেখছি। আচ্ছা, তাহলে নির্দেশ দেয় না, বরং আক্রমণকারীকে মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার আইন সবাইকে প্রদান করেছে। তাহলে যতটুকু পদক্ষেপ গ্রহণ করা যায় ততটুকু পদক্ষেপ গ্রহণ করতে হবে নিজেকে বাঁচানোর জন্য, যেন ওই সময় ক্ষতি হয়ে না যায়। এবং এই যে নিজেকে বাঁচানোর পদক্ষেপ গ্রহণ করার যে অধিকার, এই অধিকারটাই দ্য পেনাল কোড 8960 এর ধারা 96 থেকে 106, 76 থেকে 106 হচ্ছে সাধারণ ব্যতিক্রম। এর মধ্যে আবার 96 থেকে 106 এর বিধানসমূহে আত্মরক্ষার অধিকার শিরোনামে বিবৃত হয়েছে। এখন যদি রিটেন পরীক্ষায় আত্মরক্ষার অধিকার কাকে বলে যদি প্রশ্ন আসে, বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স কাকে বলে, তাহলে এই অংশটুকু লিখে দিলে খুব চমৎকার একটা উত্তর হয়ে যাবে। এই অংশটুকু রিটেন পরীক্ষাতেও গুরুত্বপূর্ণ, এবং আমার রিটেন নোটেও এই অংশটুকু আছে, এবং এর থেকে আরো বেশি আছে। তাহলে রিটেন নোটের অংশ আমি এখানে আপনাদের এই এডিশনে দেওয়ার কারণ হচ্ছে যেন রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা কি বোঝার চেষ্টা করতে পারেন, লজিকটা কি, কেন রাইট অফ প্রাইভেট ডিফেন্স দেওয়া হয়েছে, এটা যেন বুঝতে পারেন। আর যদি এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন, তাহলে আইনটাও বুঝতে পারবেন। কারণ আইন কেন হয়েছে এটা যদি বুঝতে পারেন, এই আইনটা কেন করা হয়েছে, এই ধারাটা, এটা যদি ধরতে পারেন, তাহলে আইন মনে রাখাটাও সুবিধা হবে। প্রথমে 96 ধারা বলছে আত্মরক্ষার স্বার্থে কৃত কাজ অপরাধ নয়, মানে ডিরেক্ট বলে দেওয়া হলো থিংস ডান ইন প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্সের স্বার্থে কোনো কিছু করলে, সেটা যদি কারো ক্ষতি হয়ে যায়, কেউ মারাও যায়, মৃত্যুবরণও করে, তারপরও কি হবে না? সেটা অপরাধ হবে না। প্রথম বাক্যেই একটা কি দিল? জেনারেল স্টেটমেন্ট দিয়ে দিল। আত্মরক্ষার দাবি প্রথমেই, অর্থাৎ বিচারের শুরুতে চার্জ গঠনকালে তুলতে হবে। আচ্ছা, আমরা ক্রিমিনাল মামলায় তো দেখি যে এই জেনারেল এক্সেপশনস কিন্তু খুব কম দাবি করে। কারণ জেনারেল এক্সেপশনস দাবি করলে কিন্তু এটা আবার আসামিকে প্রমাণ করতে হবে, এটা আবার টাফ হয়ে যায়। চার্জ গঠনের সময় আসামিকে জিজ্ঞাসা করা হলো আপনি দোষী না নির্দোষ, তখন আসামি বলে আমি নির্দোষ। তাহলে আর জেনারেল এক্সেপশনস দাবি করার আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু চার্জ গঠনের সময় যদি আসামি বলে যে যে অপরাধটার কথা বলা হচ্ছে এই কাজটি আমার মাধ্যমে হয়েছে, কিন্তু এটা আমি জেনারেল এক্সেপশনস দাবি করছি, অর্থাৎ এটা আমার সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, এটা আমার প্রাইভেট ডিফেন্স অথবা শুধু সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, 76 থেকে 106 যে কোনো একটি সেকশনের মধ্যে পড়বে, যেটা ঘটনা মিলে যায় সেটা। তো আইনজীবীর সাথে নিশ্চয় পরামর্শক্রমেই এটা করা হবে। এখন একজন ব্যক্তির হাতে আরেকজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে মার্ডার কেস হয়ে যাবে 302। এবার আসামি যদি চার্জের সময় যদি বলে হ্যাঁ আমার হাতেই সে মারা গেছে, কিন্তু সিচুয়েশন এরকম ছিল, তাকে নামের উপায় ছিল না, তাহলে চার্জ গঠনের সময় সেটা দাবি করতে হবে। এবং সাক্ষ্য আইনের 105 ধারা অনুসারে আসামিকে আবার এটা প্রমাণ করতে হবে যে এটা কিভাবে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ছে। তার মানে সাধারণ ব্যতিক্রম দাবি করলেই হবে না, সেটা আবার প্রমাণ আসামি পক্ষকেই করতে হবে। আমরা সাধারণভাবে জানি মামলা প্রমাণ করে বাদী পক্ষ, কিন্তু এই জায়গায় উল্টে যাবে, অর্থাৎ বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব কিন্তু শিফট করে বাদী থেকে আসামির ঘাড়ে চলে যাবে। এগুলো আমরা সাক্ষ্য আইনে 101 থেকে পড়বো, 101 ধারা থেকে শুরু করে বার্ডেন অফ প্রুফ গুলো আছে। ধারা 97 দেহের নিজ বা অন্যের দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার। তার মানে আমি নিজের দেহ অথবা অন্যের দেহ বলতে আমার পরিবারের কেউ বা কোনো প্রতিবেশী বা যে কোনো ব্যক্তি, আমি মানুষ হিসেবে অন্য একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় আছে, 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার অধিকার আছে। 99 ধারায় কিন্তু আবার কিছু কি দিয়েছে? লিমিটেশন দিয়ে দিয়েছে যে আপনাকে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। 99 ধারা একটা কি কন্ট্রোলিং সেকশন। রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আমাকে একজন বাসে লাঠি নিয়ে তেড়ে আসলো, আর আমার হাতে বন্দুক আছে, তার মাথায় গুলি করে মেরে ফেললাম, দিস ইজ নট রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এটা কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স হতে পারে না। রাইট অফ প্রাইভেট ডিফেন্স হচ্ছে কি সমান সমান হতে হবে। সে বাঁশের লাঠি নিয়ে আসছে, আপনি বাঁশের লাঠি দিয়ে তাকে মারতে পারতেন, বাঁশের লাঠি আশেপাশে নাই, আপনি বন্দুক উপরে ফায়ার করতেন, তো বন্দুকের গুলি শুনে তো সে পালাবে। কারণ তার যদি কমন সেন্স থাকে, যার হাতে বন্দুক আছে তাকে বাঁশের লাঠি নিয়ে তেড়ে আসার তার সম্ভাবনা নাই, সে পালাবে সেখান থেকে। না পালিয়ে আমি তাকে গুলি করলাম মাথায়, তাহলে এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স হবে না। বাঁশের লাঠি নিয়ে আসছে, আমাকে সমপরিমাণের বাধা দিতে হবে, বা লজিক্যাল একটা বাধা দিতে হবে, যেটা
মৃত্যু না ঘটিয়ে অন্যভাবে যদি আটকানো যায় আটকাতে হবে। অথবা আপনি যদি সম্ভব হয় আপনি পালিয়ে চলে যান, সেখান থেকে সরে পড়েন, তাহলে আপনার হাতে একজন মারা গেল না। আপনাকে যদি পিস্তল হাতে নিয়ে তেড়ে আসে, আপনি তখন যদি পিস্তল দিয়ে গুলি করেন, সেক্ষেত্রে পিস্তল পিস্তল মানে আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র সমান হয়ে গেল, তখন আবার কি হবে? রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আপনার এই অপরাধীর হাতে একটা ককটেল আছে, ককটেল আপনাকে ছুড়ে মেরে ফেলতে পারে। আপনি তাকে বন্দুকের বা রিভলভারের গুলি করে মেরে ফেললেন, পিস্তলের গুলি করে মেরে ফেললেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের পর্যায়ে পড়বে, কারণ এটা কমন সেন্সে বোঝা যাচ্ছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, মানে যে লেভেলের আক্রমণ করছে সেই লেভেলের প্রোটেকশন দিতে হবে। মশা মারতে কামান ব্যবহার করা যাবে না, মশা মারতে হাতের কি এই একটা সামান্য আঘাতই যথেষ্ট। অথবা এখন তো মশা মারা কি তৈরি হয়েছে, র্যাকেট তৈরি হয়েছে। তো অর্থাৎ যে ক্ষেত্রে যতটুকু প্রোটেকশন দরকার ততটুকুই করতে হবে। এর বাড়তি যদি দেন তাহলে কিন্তু রাইট অফ প্রাইভেটেন্সের এক্সেসিভ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে 99 ধারায় যাব, তারপরে আবার ব্যাক আসবো 97। 99 ধারা কি বলছে? ধারা 99, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, মানে আত্মরক্ষার অধিকার দিয়েছি আবার কেড়েও নিলাম 99 ধারায়। কখন নেই? যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত কাজ অপরাধ নয়। একটু আগে আমি অলরেডি বলে দিয়েছি, বাঁশের লাঠি নিয়ে আসছে, আপনাকে সরে যেতে হবে, অথবা বাঁশের লাঠি হাত দিয়ে আটকাতে হবে। বাঁশের লাঠি নিয়ে আসলো আর আপনি কি করলেন, একটা ওই রামদা ধারালো অস্ত্র নিয়ে তাকে আবার আঘাত করতে গেলেন, তাহলে হবে না। অর্থাৎ এখানে সমানে সমানে হলো না। তাহলে যতটুকু সীমা দেওয়া আছে তার সীমা অতিক্রম করলেন আপনি, মানে 99 ধারার কন্ট্রোলটাকে আপনি লঙ্ঘন করলেন। সরকারি কর্মকর্তার কর্তব্যের বিরুদ্ধে কৃত কাজ অপরাধ হবে। মনে করেন যে আপনাকে কেউ যদি, অর্থাৎ এক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, একজন পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসছে, পুলিশ আমাকে কেন ধরবে, আমি একজন বড় নেতা, আমি একজন অ্যাডভোকেট, আমি যদি এরকম একটা ইগো দেখাই, এবং পুলিশকে যদি আমি আঘাত করি, আমাকে অ্যারেস্ট করতে আসছে, পুলিশকে ঘুষি মেরে দিলাম, পুলিশকে লাথি মেরে দিলাম, তো পুলিশকে চড় মেরে দিলাম, সরিয়ে দিলাম পুলিশকে, বা পুলিশকে ধরে মনে করেন যে আমার ঘরে বন্দি করে রাখলাম, তার মানে পুলিশ তার সরকারি কর্তব্য পালন করতে আসছে, আর আমি তার বিরুদ্ধে কি, আমাকে আমি যেন অ্যারেস্ট না হই তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিচ্ছি। এটা করলে 99 ধারা বলছে এই কাজটি করলে কি হবে, অপরাধ হবে। কিন্তু একটা অপরাধী আমাকে ধরতে আসছে, তার মানে আমাকে কিডন্যাপ অথবা অপহরণ অপহরণ করবে, তখন আমি কিন্তু ওই ব্যক্তিকে আটকাতে পারবো। পুলিশ যদি ধরতে আসে পুলিশকে আটকানো যাবে না, কারণ তার হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে পারে। সুন্দরভাবে তার সাথে কথা বলতে হবে, আপনার পরিচয় বলেন, এখন কি নতুন আইন হয়েছে, আপনার পরিচয় কি, পরিচয়পত্র দেখান, ওয়ারেন্ট আপনার কাছে আছে কিনা দেখান, কেন অ্যারেস্ট করতে আসছিলেন সেটা জানান, তারপরে অ্যারেস্ট যদি নিয়ে যেতে চাই কিন্তু সজ্ঞানে যেতে হবে, এবং আমাকে যে নিয়ে যাচ্ছেন আমার পরিবারের একজনকে সেটা জানান। এগুলো আমরা সিআরপিসি তে পড়বো। অ্যারেস্টের নতুন বিধান চলে আসছে এবং খুবই সুরক্ষামূলক। অর্থাৎ কাউকে নিয়ে যে গুম করে রাখা যাবে না, কোথায় রাখা হলো, কেন অ্যারেস্ট করা হয়েছে, এখন অ্যারেস্ট অফ মেমোরান্ডাম বলে একটা ফর্ম হয়ে গেছে। এই ফর্ম অনুসারে কখন কয়টা অ্যারেস্ট করা হলো এবং কাকে কাকে জানানো হয়েছে অ্যারেস্টের বিষয়ে, অর্থাৎ আসামির পরিবার বা বন্ধু বান্ধবের কেউ না কেউ জানবেই যে এই ব্যক্তি অ্যারেস্ট হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে। তার মানে এখন আর অ্যারেস্ট আর গোপন রাখার সুযোগ নেই। আত্মরক্ষার অধিকারের পরিধি যতটুকু পর্যন্ত প্রয়োগ করা যাবে, আক্রমণকারীর যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। অর্থাৎ যতটুকু ক্ষতি করলে সে আটকাবে। সে এক, মনে করেন এগ্রেসিভ অবস্থায় সে একটা ধারালো অস্ত্র নিয়ে চলে আসছে, রামদা বা চাপাতি এই টাইপের, তো তাকে তাকে আটকাতে হলে আমাকে সেই লেভেলের নিতে হবে। আমার কাছে যদি রিভলভার বা বন্দুক থাকে, আমি তাকে যদি গুলি করি আটকানো যাবে। গুলিটা তার বুকে বা মাথায় করা যাবে না। কোথায় করতে হবে? পায়ে করতে হবে, শরীরের এমন অংশে করতে হবে সে যেন মারা না যায়। পায়ে করলে তো সে পড়ে যাবে, তাই না? তাহলে সে আর আমাকে আক্রমণ করতে পারবে না, অথবা নিজেকে সরিয়ে নিতে হবে। তার মানে চেষ্টা করতে হবে একটা মানুষকে মেরে না ফেলা, যতই সে আক্রমণকারী হোক, যত সে অপরাধী হোক। এই ক্ষমতা পুলিশেরও নাই যে একটা পুলিশ অপরাধীকে ক্রস ফায়ার বা এনকাউন্টার করে মেরে ফেলছে। পুলিশ এনকাউন্টার করলেও কিন্তু অপরাধ হবে, আমরা 300 ধারায় দেখব। তাহলে 99 ধারার কন্ট্রোলটা কি সেটা বুঝলাম, এবার আমরা 97 ধারায়। এই যে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার অধিকার থাকবে, অর্থাৎ আত্মরক্ষার অধিকার থাকবে, কিন্তু 99 ধারায় 99 ধারাটা মাথায় রাখতে হবে। 99 ধারার কিছু নিষেধাজ্ঞাও আছে, মানে হাত লম্বা আত্মরক্ষার, কিন্তু এই হাতটাকে আবার কিছুটা খাটো করাও হয়েছে। প্রথমত মানবদেহ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সিও সিও মানে নিজ, সেলফ,
ও অন্যের দেহ রক্ষার অধিকার সবার আছে। সেলফ ডিফেন্স সবারই আছে। দ্বিতীয়ত, স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত অপরাধ, যেমন চুরি, দস্যুতা, অনিষ্ট বা অনধিকার প্রবেশ বা এগুলোর উদ্যোগ প্রতিরোধে স্বীয় ও অন্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি প্রতিরক্ষার অধিকার আছে। আমার সম্পত্তি যেমন রক্ষার অধিকার আছে, আমার সামনে যদি একটা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে, মোবাইল চুরি বা দস্যুতার ঘটনা ঘটে, তাহলে সেটা আটকানোর অধিকার আমার আছে। আমার সামনে যদি একটা মেয়ের মোবাইল ফোন নিয়ে নেয়, তো আমি একজন পুরুষ মানুষ, শক্ত সামর্থ্য, আমি যদি চেষ্টা করি যে আটকানোর, যদি সম্ভব হয় তাহলে আটকাবো। যদি অপর ব্যক্তির হাতে অস্ত্র থাকে হয়তো বা ভয় করে এগিয়ে যাব না, নিজে আঘাতপ্রাপ্ত হব ভেবে। কিন্তু যদি অস্ত্র না থাকে স্বভাবত এগিয়ে যাব, অস্ত্র থাকলেও যদি সম্ভব হয় এগিয়ে যেতে হবে। তাহলে কি হবে, ভাইরাল হয়ে যাবেন, নিজেকে বীর পুরুষ হিসাবে পরিচয় দিতে পারবেন। এটা আমাদের নৈতিক কর্তব্য, ধর্মীয় কর্তব্য। ধর্মতে কি বলা হচ্ছে, যে আমার সামনে যদি কোনো অন্যায় হয় চেষ্টা করব সেটা আটকানো, আর যদি না পারি মুখে বলবো, মুখে বলেও যদি মুখে বলা সম্ভব না হয় তাহলে মনে মনে ঘৃণা করে সেখান থেকে সরে যাব। আচ্ছা, রাজীব ভাই বলেন। রাজীব ভাই, দ্রুত আসেন প্লিজ। আপনারা হাত উত্তোলন করলে, দ্রুত না আসলে আমি সুযোগ দিব না, কথা এগিয়ে যাব এবং শেষে কথা বলার সুযোগ দিব। আসসালামু রাজীব আলাইকুম ভাই স্যার। বলেন লাইন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, বলেন। স্যার আমার একটা প্রশ্ন আসে যে যদি কেউ আক্রমণ করে তাহলে সমানের সমান অস্ত্র হবে, কিন্তু আমি মনে করেন যে এমন একটা জায়গায় কাজ করছি, হয়তো আমি আপন মনে একটা জায়গায় কাজ করছি, আমার হাতে আছে একটা দা। এবার প্রতিপক্ষ হয়তো একটা বাঁশ নিয়ে ঠিক আমার সন্নিকটে এসে হাজির হয়েছে, কিন্তু দা ছাড়া তো হুম। আমার হাতে আর কোনো কিছুই নাই। তাহলে সেক্ষেত্রে আমি হুম। প্রতিরোধ করবো কি করে? আপনি দৌড়ে সরে যাবেন, অথবা আঘাত একেবারে মেরেই দিয়েছে, মনে করেন যে আপনার এত কাছে এসেছে সেখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব না, আপনি, আপনার উপর আঘাত মেরে দিয়েছে, প্রথমত দা দিয়ে ওই বাঁশের লাঠির উপরেই মারেন আপনি। তাহলে দা দিয়ে যদি বাঁশের লাঠিতে মারেন তাহলে ওই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো না, বাঁশের লাঠিটা ভেঙে যেতে পারে, কেটে যেতে পারে, বাঁশের লাঠিটা ছোট হয়ে যেতে পারে, এটা একটা। আপনি তার হাতে আঘাত করেন, তার হাতে, হাতে সামান্য কেটে গেল, কিন্তু আপনি, সে আপনার বাঁশের লাঠি দিয়ে আঘাত করছে, আপনার দা দিয়ে তার গলায় আঘাত করলেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি স্যার। তাহলে আপনি তার বাঁশে আঘাত করেন অথবা তার হাতে আঘাত করেন, যে হাত দিয়ে সে আঘাত করতে আসছে, অথবা পায়ে আঘাত করেন, মানে এমন জায়গায় আঘাত করবেন না যে সে এক আঘাতে মৃত্যুবরণ করে, কারণ বাঁশের একটা আঘাতে আপনি তো মারা যাবেন না। না স্যার। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটু উদাহরণ দিই। জি একজন স্যার, দিন। বন্দুক নিয়ে, একজন বন্দুক নিয়ে আসছে, বা সে দা নিয়ে আসছে ধারালো, বা চাপাতে নিয়ে আসছে, আপনার হাতে পিস্তল আছে, আপনি যদি একটা গুলি করেন, মনে করেন তার হাতে বা পায়ে লাগলো, হাতে পায়ে লাগার পর সে থেমে যাবে নিশ্চয়ই, এগিয়ে জি আসার স্যার। সুযোগ ইনস্ট্যান্টলি পাবে না। এখন আপনি একটা গুলি করলেন, তার হাতে পায়ে কোথাও লাগলো, মানে তার গুরুত্বপূর্ণ শরীরের অংশে লাগেনি। গুরুত্বপূর্ণ অংশ বলতে মাথা, মুখমণ্ডল, চোখে লাগলেও মানুষ মারা যাবে কারণ ব্রেনে আঘাতপ্রাপ্ত হবে, জি স্যার। কপালে, মাথায় লাগলে আঘাত পাবে, বুকে যদি, হার্টে লাগে, ফুসফুসে লাগে, মানুষ মারা যেতে পারে। তো মারা যেতে এই পারে। গুরুত্বপূর্ণ অঙ্গ ছাড়া অন্য অঙ্গে লেগেছে, সে হয়তোবা পড়ে যাচ্ছে, তারপরেও আপনি কি কাছে এগিয়ে গিয়ে তার গুরুত্বপূর্ণ অঙ্গে আর একটা ফায়ার করলেন। প্রথম গুলি করলে এটা আত্মরক্ষার অধিকার হিসেবে গণ্য হবে। আপনি আবার দ্বিতীয় ফায়ার করলেন। দ্বিতীয় ফায়ার কেন করলেন? কারণ আপনার রাগ হয়ে গেছে, এবার আপনি প্রতিশোধ নেবেন। আপনি দ্বিতীয় গুলি করলেন, মানে আত্মরক্ষার অধিকারটা আপনার হারিয়ে গেল। 99 ধারা আপনাকে ক্ষুণ্ণ হয়ে এই গেল। কাজটি করতে বাধা বাধা দিচ্ছে। প্রথম গুলি করেই তো জি আটকে স্যার। গেল, তাহলে কেন দ্বিতীয় গুলি করলেন? তার মানে আপনি প্রতিশোধ নিচ্ছেন, রাগ হয়ে গেছে আপনার। বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার, বুঝতে তো পারছি এই স্যার। যে রাইট, রাইট অফ প্রাইভেট ডিফেন্স কিন্তু প্রমাণ করা খুবই জটিল। কারণ আপনি দ্বিতীয় গুলিটা কেন করছেন, এটা কিন্তু প্রমাণ করা টাফ হয়ে যায়, তাই না? যে প্রথম গুলি করার পরেও সে আমাকে আবার তেড়ে আসছিল, কিন্তু সিচুয়েশন যদি এরকম হয়, বা আই উইটনেস যদি থাকে তার পক্ষে দেয়, আপনার বিরুদ্ধে যায়, না প্রথম গুলি করার পর সে পড়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপরেও দ্বিতীয় গুলি করেছে, তখন আপনার বিরুদ্ধে চলে যাবে। তার মানে এটা প্রমাণ করা টাফ। পারতপক্ষ, আপনার এই ধরনের কাজ থেকে দূরে থাকাই ভালো। আপনি যে আক্রমণ করতে আসছে, পালিয়ে যাওয়াই ভালো। বুঝতে পারছেন? মানে খুব বিপদে না পড়লে মানুষকে না মারাই ভালো, সে যদি অপরাধী হোক। মানুষ কেন, একটা পশুকে না মারাই ভালো, একটা প্রাণ হত্যা কেন করবেন, তাই না? জি স্যার।
পৃথিবীর কোন ধর্মই কি প্রাণ হত্যা পারমিশন দেয়? না স্যার, দেন। কোন ধর্মই দেয় না, আইনও দেয় না। কিন্তু এই আইনের 100 ধারা দিবে, কি কি ক্ষেত্রে সেটা আমরা দেখব। আচ্ছা, আপনি লাইনে থাকেন, ওকে যেহেতু স্যার। নয়েজ হচ্ছে না। 98 ধারায় বলা হচ্ছে শিশু, উন্মাদ, মাতাল। এখন একজন শিশু, উন্মাদ বা মাতাল আপনাকে তেড়ে আসছে মারাত্মক অস্ত্র নিয়ে। একজন পুলিশের ছেলে, বয়স 5 বছর, খেলনা পিস্তল ভেবে আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ি, মনে করেন আপনার পাশের ফ্ল্যাটেই কি একজন পুলিশ থাকে, পুলিশ আবার কি থাকে, পিস্তল থাকে না পুলিশদের, রিভলভার থাকে না, স্যার। তো আর্ম অস্ত্র আছে, মানে নিরস্ত্র না অস্ত্রধারী। তো এই পুলিশের বন্দুক বা রিভলভার বের করে তার 5 বছরের শিশু নিয়ে চলে আসছে খেলতে খেলতে, নিয়ে এসে আপনাকে তাক করেছে। এখন আপনি কি করবেন? শিশু বলে তাকে ছাড় দিবেন? না স্যার। সে যদি ট্রিগার চেপে দেয় তাহলে তো আপনি শেষ। একটা মাতাল ব্যক্তি, একটা উন্মাদ ব্যক্তি যদি ট্রিগার চেপে দেয় আপনি শেষ। তাহলে শিশুকেও প্রয়োজনে আঘাত করতে হবে, যদিও কষ্ট হবে আঘাত করতে। হয় সরে যেতে হবে, নাহলে তার বন্দুক কেড়ে নিতে হবে, বা বন্দুক আঘাত করতে হবে, বা ইনস্ট্যান্ট কিছু একটা করতে হবে নিজেকে বাঁচাতে। যদি সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল হয়ে যায়, শিশুকে না মেরে ফেললে আমি বাঁচতে পারছি না, তখন শিশু, মাতাল, উন্মাদ ব্যক্তিকেও মারা যাবে। তখন আপনি, অপরপক্ষ তো নিশ্চয় মামলা করবে আপনার নামে, শিশুকে মেরে ফেলছেন, কিন্তু কোন সিচুয়েশনে মারছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। তখন 98 ধারা আপনাকে সুযোগ দিবে। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। দেখেন, জেড মস্তিষ্ক বিকৃতির প্রভাবে, মস্তিষ্ক বিকৃতি বলতে সাধারণ ভাষায় পাগল, একে খুনের উদ্যোগ গ্রহণ করে, মানে একে তেড়ে আসছে মারার জন্য জেড। এবার জেড এর কোনো অপরাধ হবে না। জেড এর কেন অপরাধ হবে না? জেড কিন্তু কি? উন্মাদ। মাতাল। জেড উন্মাদ, উন্মাদ। একে তেড়ে যাচ্ছে, তাহলে উন্মাদ ব্যক্তি অপরাধ করলে অপরাধ হয় না। আমরা এর আগে পড়লাম না সাধারণ ব্যতিক্রমের মধ্যে, গত ক্লাসে জি স্যার। পড়েছি 80-র কাছাকাছি সেকশনে, মেবি 84-85-র দিকে। তো যেহেতু এই উন্মাদ ব্যক্তির অপরাধ হবে না, কিন্তু তাই বলে কি আমি উন্মাদ ছাড় দিব? জেড সুস্থ না হলে, স্যার। এর যেমন, জেড সুস্থ হলে যেমন আত্মরক্ষার অধিকার থাকতো, ঠিক তেমনি আত্মরক্ষার অধিকার কিন্তু এ প্রয়োগ করতে পারবে। তার মানে একজন ভালো মানুষ আপনাকে আক্রমণ করলে যেভাবে আপনি আটকাতে পারতেন, পাগল ব্যক্তিও যদি আপনাকে আক্রমণ করতে আসে, আপনি সেইভাবেই তাকে আটকাতে পারবেন। তার মানে আত্মরক্ষার অধিকার শিশু, উন্মাদ, মাতালের বিরুদ্ধেও থাকবে। এ রাত্রিবেলা বৈধভাবে একটি গৃহে প্রবেশ করাকালে সরল বিশ্বাসে জেড তাকে অনধিকার প্রবেশকারী ভেবে আক্রমণ করে, তাহলে জেড এর কোনো অপরাধ হবে না। এক্ষেত্রে এ আত্মরক্ষার অধিকার গ্রহণ করতে পারবে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। মনে করেন যে আপনার একটা বাড়ি আছে, বাড়ির গেট খুলে আপনি প্রবেশ করবেন। এখন শীতকাল, আপনি জ্যাকেট পরে আছেন, আরো মাথায় টুপি অন্য কিছু পরে আছেন, একটু খুব কাছ থেকে আপনাকে বোঝা যাচ্ছে না এটা কে, হয়তোবা কুয়াশা শীতের মধ্যে। তো একটা মানুষ বাড়িতে প্রবেশ করবে 10টা 12টার মধ্যে, আপনি রাত 3টাতে বাড়িতে প্রবেশ করছেন গেট খুলে। হয়তোবা আপনি ঢাকা থেকে বাসায় ফিরছেন, বা ভিন্ন একটা জায়গা থেকে ফিরছেন। এরকম হতে পারে না যে আপনি অনেক রাত্রে 2টা 3টার দিকে বাসায় ফিরতে পারেন? হতে পারে কিনা? না স্যার, হতে পারে, অনেক সময় হতে পারে যে বাড়ি থেকে আসতে সময় লাগে। তো হ্যাঁ, তো আপনি এই তালা খুলছেন, এখন পাশের বাসার কেউ দেখতে পেলো যে এই রাজীব ভাইয়ের বাসায় কেউ যেন প্রবেশ করছে, আর আপনাকে চোর ভেবে বাসার মালিককে কিন্তু সে তেড়ে আসতে পারে, পারে কিনা? জি স্যার, পারে। তো পারে। তো যিনি তেড়ে আসছেন, আপনার প্রতিবেশী, তিনি যদি আপনাকে আঘাত করে, এটা কিন্তু কোনো অপরাধ হবে না, কারণ অপরাধ। এই ভুল ক্রমে সে আঘাত করছে, কারণ সে ভুল বুঝছে, তাই না? এগুলো আমরা জি স্যার। এখানে, ওই যে সরল বিশ্বাস কথাটা আছে, কারণ সে ভাবছে এটা রাজীব নয়, অন্য কেউ। তো জি স্যার। আপনাকে আঘাত করে ফেললে আপনি কি তার বিরুদ্ধে মামলা করলেও লাভ হবে না, কারণ আপনার উপকারের জন্য সে করছে, আপনার বাড়ির চুরি আটকানোর জন্য সে করছে, তাই না? যদি আপনাকে জি আঘাত স্যার। করছে, কারণ সে তো আর জানে জি না স্যার। এখানে নিজের বাড়িতে প্রবেশ করা হচ্ছে। এখন সে আক্রমণ করতে আসছে, এখন আপনি কি তাকে ছেড়ে দিবেন? যদি আপনাকে ছেড়ে না দেয় তাহলে স্যার। আপনি তো আঘাতপ্রাপ্ত হবেন, সেক্ষেত্রে আপনিও তাকে আঘাত করতে পারবেন, এবং হয়তো বা বলতে পারবেন যে আমি রাজীব, ঠিক আছে, আমাকে হুম। মারবেন না। ঠিক আছে? তো জি সিচুয়েশন স্যার। কিন্তু এই সেকশনের মধ্যে আসবে। তো এখানে যদিও শিশু, উন্মাদ বা মাতাল ব্যক্তি এখানে আসছে না, কিন্তু এটা এরকমই হবে যে এখানে আহ, ভুল, মানে এখানে মিসকনসেপশনের বিষয়টা আসছে, এই সেকশনের মধ্যে এটা আসবে। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। অলরেডি আমরা 99 পড়েছি, এবার 100।
ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। 100 ধারা থেকে প্রশ্ন আসেই, বাস্তবে খুব কাজে লাগে, রিটেন এবং এমসিকিউতেও, এমসিকিউ রিটেন ভাইভাতেও লাগে। নিজের ও অন্যের দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। তার মানে আপনি যে উদাহরণ দিচ্ছিলেন, আমাকে মারতে আসছে বাঁশের লাঠি দিয়ে, এখন আমি কি করব? এখন সিচুয়েশন এরকম হয়ে গেছে, বাঁশের লাঠি আর আপনার হাতে দা আছে, আপনি একটা আক্রমণ করে ফেললেন এবং তার এমন জায়গায় শরীরে লাগলো যে তাকে আর বাঁচানো গেল না। সেক্ষেত্রে যদি 100 ধারার বিষয় হয়, তাহলে আপনি ছাড় পেয়ে যেতে পারেন। এখানে 6টি ক্ষেত্রে আক্রমণ প্রতিরোধে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে। যা ঘটতে পারে, কি ঘটতে পারে, মানে ভিকটিমের মৃত্যু ঘটতে পারে। তার মানে রাজীব ভাই যদি আঘাতটা না করে, রাজীব ভাই মারা যেতে পারেন, তাই রাজীব ভাই উল্টো আঘাত করছেন, আঘাত করে ওই ব্যক্তিকে মেরে ফেললেন, তাহলে রাজীব ভাই 100 ধারার সুবিধা নিতে পারবেন। তার মানে আক্রমণকারী এমন আঘাত করছে যে ভিকটিমের মৃত্যু ঘটতে পারে, তো নিজের মৃত্যু বা অন্যের মৃত্যু আটকাতে আরেকজনের মৃত্যু ঘটানো যাবে। মানে আমি যদি না এই আঘাতটা করতাম, তাকে না মারতাম, তাকে না মেরে ফেলতাম, তাহলে আমি মারা যেতাম। সিচুয়েশন এরকম, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এরপরে গুরুতর আঘাত, মানে এমন আঘাত করলো, মাথার উপর যদি বাঁশের লাঠি দিয়ে জোরে আঘাত করে, এই আঘাত করলে তো মাথা ফেটে যাবে, তাই না? জি তাহলে স্যার। এটা গুরুতর আঘাত হবে, তার মানে 325 ধারায় চলে যাবে। আর যদি ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে, তাহলে 326 ধারা। তাহলে 325 হোক 326 হোক, এই কাজ যদি করতে আসে তাহলে তার মৃত্যু ঘটানো যাবে। তিন হচ্ছে ধর্ষণ। এখন কোনো নারী ব্যক্তিকে যদি কেউ ধর্ষণ করতে আসে, তাহলে ওই নারী, ওই নিজেই, যিনি ভিকটিম, ওই মহিলা নিজেই কিন্তু অপর ব্যক্তিকে আটকাতে পারবে। আটকাতে গিয়ে তাকে মেরেই ফেলতে পারবে। যে তাকে না মারলে ধর্ষণ আটকানোই যাচ্ছিল না, তাকে আঘাত করেও আটকানো যাচ্ছে না, তারপরও সে এগ্রেসিভ, সে ধর্ষণ করবেই। তখন নারী যদি উদ্বিগ্ন হয় যে মেরে ফেলবে, এখন আপনার চোখের সামনে যদি একজন নারীকে অপর একজন ব্যক্তি যদি ধর্ষণের চেষ্টা করে, আপনি যদি ওই নারীর এই ধর্ষণ আটকাতে তাকে মেরে ফেলেন, তাহলে কিন্তু আপনি 100 ধারার সুবিধা পাবেন, কারণ আপনি একটা মহৎ কাজ করছেন, তাই নয় কি? জি স্যার। তাহলে ধর্ষণের সঙ্গ দেওয়া হয়েছে হচ্ছে 375 ধারায়, এই আইনেরই, আমরা পরের দিকে পড়বো। আর অস্বাভাবিক কামনা কি? অস্বাভাবিক কামনা হচ্ছে 377 ধারায় আছে, আনন্যাচারাল সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে শারীরিক সম্পর্ক কিন্তু এটা আনন্যাচারাল। আমরা সমকামিতা যেটাকে বলি, কোনো নারী কোনো নারীর সঙ্গে, কোনো পুরুষ কোনো পুরুষের সঙ্গে, অথবা নারী পুরুষ প্রকৃতির যেভাবে স্বাভাবিক নিয়মে শারীরিক সম্পর্ক করতে হয়, তার ব্যতিক্রম কোনো কিছু যদি করার চেষ্টা করে, যেটা স্বাভাবিকভাবে ধর্ম আইনে মানে না, অর্থাৎ প্রকৃতির ভিন্নভাবে। আপনারা সবাই অ্যাডাল্ট মানুষ, আশা করি বুঝতে পারছেন বিষয়টা, খুব ডিটেইলে জি আমি স্যার। গেলাম না। আর আরো একটা পয়েন্টে আমরা যাই, 177 ধারা, 377 ধারা যখন আমরা পড়বো, এটা আরো ভালো বুঝতে পারবো। কোনো নারী বা পুরুষ যদি কোনো পশুর সাথে সঙ্গমের চেষ্টা করে, সেটাও কিন্তু 377 ধারায় কি, আনন্যাচারাল সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে যাবে। এটাও কিন্তু একটা চরম অন্যায়। তো এই কাজটা করতে যদি দেখেন, তাহলে ওই ব্যক্তিকে যদি আটকাতে পারেন, তাকে মারেন, আঘাত করেন, তাও যদি না সরে যায়, তাহলে তার মৃত্যু ঘটানো যাবে। এরপরে হচ্ছে 5 হচ্ছে মনুষ্যহরণ অথবা অপহরণ। একজন কিডন্যাপ করতে আসছে, অ্যাবডাকশন করতে আসছে, তো এই কিডন্যাপিংটা আটকাতে কিন্তু সে নিজেই, আমাকে কেউ যদি অ্যাবডাকশন করতে আসে, অপহরণ করতে আসে, আমি তাকে মেরে ফেলতে পারবো, যদি শারীরিক আঘাত বা অন্য কোনো ভাবে আটকাতে না পারি। তাকে যদি ধরে বেঁধে ফেলতে পারি, কোনো ঘরে আটকে রাখলাম, দড়ি দিয়ে বেঁধে ফেললাম, সেটা ভিন্ন জিনিস। বা তাকে মারতে মারতে একেবারে খুবই খারাপ অবস্থা করে দিলাম, কিন্তু মেরে ফেললাম না, কিন্তু সিচুয়েশন এরকম হয়ে গেল যে আমি এক আঘাতেই কিন্তু সে মারা যেতে পারে। তখন যদি এরকম হয়, বা আমার কাছে যদি কোনো অস্ত্র থাকে, সেটা দিয়ে যদি আমি তাকে আটকানোর চেষ্টা করি, তাহলে সিচুয়েশন দেখতে হবে। যে 99 ধারা কিন্তু মাথায় রাখতে হবে, যে আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স যে ব্যবহার করব, 99 ধারা আমাকে সবসময় কি করবে, সতর্ক করবে, মাথায় রাখতে হবে। যে এই কাজটি, হ্যাঁ, এই কাজটি করা যাবে কি করা যাবে না। কারণ 99 ধারার বিধানটা সবসময় মাথায় রেখে আমাকে 100 ধারার পদক্ষেপ নিতে হবে। এবং আটক, আটক মানে কি, কোনো জায়গায় আটকে রাখা। আমরা 340 ধারায় আটকের সংজ্ঞা পাবো। আটক মানে কোনো ঘরে, কোনো দোকানে, কোনো নৌকায় কাউকে আটকে রাখা নির্জন জায়গায়, আর যেন সে সেখান থেকে নড়াচড়া করতে না পারে, মানে গুম করে রাখা এক কথায়। তো এই 6টি ক্ষেত্রে, 6টি পয়েন্ট, এক্ষেত্রে কিন্তু নিজেকে অথবা অন্যকে বাঁচাতে, যে আক্রমণ করতে আসলো এক বা একাধিক ব্যক্তি, তাদেরকে কিন্তু মেরে ফেলাও যাবে, কিল করা যাবে।
101 বলছে দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন যখন অপরাধ নয়। রাজীব ভাই যে উদাহরণটা দিচ্ছিলেন, যে আপনি না মারেন, না মেরে অন্য কোনো ক্ষতি করেন, আপনি দা দিয়ে তার হাতে কোপ দিয়ে দেন, যে হাতে গুরুতর আঘাত করে দেন, হাত কেটে গেল বা কেটে পড়েই গেল, তো লোকটা তো বেঁচে থাকবে। তাহলে যদি হাত কেটে পড়ে জি যায়, সে স্যার। তো আর আপনাকে তেড়ে আসতে পারবে না। তাহলে 100 ধারায় না গিয়ে 101 ধারায় আপনি সুবিধা নিতে পারবেন। তার মানে মেরে ফেলা বাদ দিয়ে আপনি গুরুতর আঘাত করেন বা অন্য কোনো কিছু করেন বা তাকে আটকে রাখেন। অনেক সময় ডাকাত আসলে ডাকাতকে মানুষ ধরে আটকে রাখে না, জি স্যার। চোরকে ধরে অনেক আটকে সময় রাখে। রাখে। কেন আটকে রাখে? এইটা 101 ধারায় আটকানো যাবে। তাহলে এখানে 100 ধারায় বর্ণিত 6টি পরিস্থিতি ব্যতীত অন্য পরিস্থিতিতে, তার মানে 100 ধারায় যে 6টি আছে এর বাইরে হাজারো পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিগুলোতে মৃত্যু ছাড়া আপনি অন্য গুরুতর আঘাত করেন, সাধারণ আঘাত করেন, আটকে রাখেন, কোনোভাবে তাকে আটকান, কিন্তু মারবেন না, মেরে ফেলবেন না। এখানেও 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে যে কোনো কার্য অপরাধ হবে না। তার মানে এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে উইথাউট কিল, কিল ছাড়া, ডেথ ছাড়া। এখানে বলা হচ্ছে আদার দেন মৃত্যু। ডেথ, কজিং এনি হার্ম, যে কোনো ক্ষতি করতে পারবেন আক্রমণকারীর, কিন্তু মৃত্যু ঘটাতে পারবেন না, কিল করতে পারবেন না। 102 দেহ ও দেহ রক্ষার অধিকারের আরম্ভ ও স্থিতিকাল। আমি কখন আঘাত করতে পারবো, মানে শুরু, আমার রাইট অফ প্রাইভেট ডিফেন্স স্টার্ট হবে কখন এবং কতক্ষণ পর্যন্ত ডিউরেশন থাকবে। দেহের প্রতি আশঙ্কা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে, যখন মনে করেন যে ওই ব্যক্তি বাঁশের লাঠি নিয়ে রাজীব ভাইকে তেড়ে আসছে, রাজীব ভাই যখনই দেখতে পেলো তখনই তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স স্টার্ট হয়ে গেল, অ্যাক্টিভেট শুরু হয়ে হলো। গেল, শুরু হলো। কিংবা আপনাকে ধমক দিচ্ছে, অনেক সময় মানুষ রাগের মাথায় আক্রমণ করার আগে ধমক দিয়ে ফেলে না, যে জি স্যার। ধমক দেওয়া থেকে আরম্ভ হয়ে যেতে পারে। ধমক দিল তার মানে অপরপক্ষ অ্যাকশনে যাচ্ছে। এবার আপনার রাইট অফ জি। প্রাইভেট ডিফেন্স অ্যাক্টিভেট হয়ে গেল। এবার এই কতক্ষণ পর্যন্ত রাইট অফ প্রাইভেট ডিফেন্স আপনি প্রয়োগ করতে পারবেন, স্থিতিকাল মানে ডিউরেশন, যতক্ষণ ক্ষতির আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত দেহ রক্ষার অধিকার বিদ্যমান থাকবে। তার মানে যতক্ষণ সে আক্রমণের প্রচেষ্টা বা সম্ভাবনা থাকে, ততক্ষণ না সে লাঠি ফেলে দিচ্ছে বা সেখান থেকে স্থান ত্যাগ করছে বা আপনার থেকে নিরাপদ দূরত্বে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ততক্ষণ পর্যন্ত এই আত্মরক্ষার অধিকারটা বলবৎ থাকতে হবে। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিন, 2 দিন থাকতেই পারে, যতক্ষণ না ভয় থাকছে এই লোক আপনাকে আক্রমণ করবে। এগুলো খুবই, এগুলো আইনের থেকে ফ্যাকচুয়াল বিষয় বেশি, অর্থাৎ ঘটনা কি ঘটতে চলেছে বা কি ঘটবে, এখানে ঘটনা সূক্ষ্মভাবে বর্ণনা করতে হয়, জেরার মাধ্যমে বের করে নিয়ে আসতে হয়। 100 ধারায় যেটা বলা হয়েছে ঠিক একই কথা 103 ধারায় বলা হয়েছে। 103 ধারায় কি বলা হচ্ছে? 103 ধারায় বলা হচ্ছে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। এর আগে দেহ রক্ষার্থে, এবার সম্পত্তি। তাহলে দেহ আমার হোক বা অন্যের হোক, আর সম্পত্তি আমার হোক বা অন্যের হোক, সব ক্ষেত্রেই। তাহলে 4টি ক্ষেত্রে দেখেন যে 100 ধারায় 6টি ক্ষেত্রে, আর 103 ধারায় সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টি ক্ষেত্রে। কি কি? দর্শুতা, মানে দর্শুতার উদ্দেশ্য কি? সম্পত্তি নিয়ে যাওয়া দর্শুতার উদ্দেশ্য। দর্শুতার উদ্দেশ্য তো কাউকে জি হত্যা স্যার। করা না, দর্শুতার উদ্দেশ্য সম্পদ নিয়ে যাওয়া, লুট করা। তাহলে কেউ দর্শুতা করতে আসছে, কোনো সম্পদ নিতে আসছে, সেটা আটকানো যাবে। রাত্রিবেলা ঘর ভেঙে অনুপ্রবেশ করছে, মানে শীত কেটে প্রবেশ করা বা ঘর ভেঙে প্রবেশ করা। তাহলে ঘর ভেঙে প্রবেশ করার অর্থ কি? কাউকে মেরে ফেলবে বা কোনো সম্পত্তি নিয়ে যাবে। তো যদি সম্পত্তি নিয়ে যাওয়ার বিষয় হয়, তাহলে রাত্রিবেলা ঘর ভেঙে অনুপ্রবেশ করে যদি তার উদ্দেশ্য সম্পত্তি নেওয়া হয়, তাহলে 103 ধারায় আসবে। আর রাত্রিবেলা ঘর ভেঙে যদি অনুপ্রবেশ করে এবং কাউকে যদি হত্যার উদ্দেশ্যে করে বা আক্রমণের উদ্দেশ্যে করে, তাহলে তো 100 ধারায় চলে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। ইমারত মানে ভবন, মানে বিল্ডিং। তাবু যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে অনিষ্ট সাধন। অনিষ্ট মানে কোনো কিছু পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। চুরি, দস্যুতা, অনুপ্রবেশ বা অগ্নিসংযোগের সময় মৃত্যু বা মারাত্মক আঘাতের আশঙ্কা বা সম্ভাবনা যদি তৈরি হয়, সেক্ষেত্রেও যারা এই ঘটনাগুলো ঘটাবে তাদেরকে মেরে ফেলা যাবে, মৃত্যু ঘটানো যাবে। 4টি ক্ষেত্রে। তাহলে দেহ রক্ষার্থে 6টি ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে। যদি টোটাল বলি দেহ ও সম্পত্তি রক্ষার্থে, তাহলে কয়টি ক্ষেত্রে হবে ক্ষেত্রে বলেন? বুঝতে পারিনি। 10টি ক্ষেত্রে স্যার, 10টি। 10টি ক্ষেত্রে। তাহলে প্রশ্নের মধ্যে দেহ ও সম্পত্তি লেখা আছে কিনা লক্ষ্য করে উত্তর করবেন। এখন আপনার প্রথমে জি দেহ স্যার। আছে, অপশন ক তে দিলাম 6টি ক্ষেত্রে।
আর অপশন শেষের দিকে দিয়েছি 10টি ক্ষেত্রে। প্রশ্নের মধ্যে দেহ আর ছোট করে লিখে দিয়েছি ও সম্পদ রক্ষার্থে। তাহলে আপনি দেহ দেখেই ক 6টি পূরণ করে দিলেন, চাকরিতে মানে দিবেন। ভুল হয়ে গেল। তাহলে জি পুরোটা স্যার, দেখতে হবে, ঠিক আছে? আমি বুঝতে বারবার পারছি স্যার। বলেছি প্রথম দিকে প্রশ্ন বিশ্লেষণ, প্যাটার্ন বিশ্লেষণ, যে পুরো প্রশ্ন পড়বেন, সবগুলো অপশন দেখবেন, তারপরে উত্তর করবেন কনফিডেন্টলি। 104, 102-এ যা বলা হয়েছে 104-এ একই কথা বলা হচ্ছে, যে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ছাড়া অন্য যে কোনো কিছু, মানে কজিং এনি হার্ম আদার দেন ডেথ। 105-এ ওই সম্পত্তি রক্ষার অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল একই বিষয়, যেটা 104-এ বলা আছে সেটা 105-এ, মানে আরম্ভ এবং স্থিতিকাল পড়লে বুঝতে পারবেন। 106 রাইট অফ প্রাইভেট ডিফেন্সের লাস্ট ধারা, আত্মরক্ষার্থে অপর কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনও করা যায় যদি পরিস্থিতি এমন হয় যে অপরাধী দলের মধ্যে অবস্থানরত নির্দোষ শিশু বা ব্যক্তির ক্ষতি সাধনও অপরাধ নয়। অনেক সময় আনলফুল অ্যাসেম্বলি, অর্থাৎ বড় একটা রাজনৈতিক কি হচ্ছে, সমাবেশ হচ্ছে, সমাবেশ। এই সমাবেশের মধ্যে চরমপন্থী কি একটা মব দেখা দিল, মব জাস্টিস। তো এই সময় পুলিশ কি করবে, সেটা আটকানোর চেষ্টা করবে, আটকাতে গিয়ে অনেক সময় হয়তো গুলি করাও লাগতে পারে। এবং এর মধ্যে যদি কোনো শিশু বা সাধারণ নির্দোষ ব্যক্তি, অর্থাৎ রিক্সা চালক ভুল করে এর মধ্যে ঢুকে পড়েছে, রিক্সা চালক তার আনলফুল অ্যাসেম্বলির অংশ না, সে না। রাজনীতিও করে না, কিচ্ছু করে না, রিক্সা চালককে গুলি লেগে মারা গেছে, মারা যায়নি জুলাই আন্দোলনের সময়। গেছে স্যার। এখন এটা যদি, আমি জুলাই আন্দোলনের সাথে এটা তুলনা করা যাবে না, সেটা ভিন্ন জিনিস। তো যদি এরকম পরিস্থিতি হয় যে একটা জায়গায় ঝামেলা হচ্ছে, সেটা আটকাতে গিয়ে, অপরাধী দলকে আটকাতে গিয়ে, মনে করেন একটা ডাকাত দল ডাকাতি করে পালিয়ে চলে যাচ্ছে 20-30 জন, যেতে লেগে রাস্তায় তাকে গুলি করা হয়েছে, একজন শিশুকে গুলি লেগে মারা গেছে, একজন রিক্সা চালক গুলি লেগে মারা গেছে, তাও এটা অপরাধ হবে না, কারণ ইন্টেনশনালি করছে না, সরল বিশ্বাসে করছে, এবং ওই অপরাধীকে আটকানো বা মবকে আটকানোর জন্য করছে। তো মবকে যদি আটকাতে কোনো অন্য কোনো ব্যক্তি যদি মার্ডার হয়ে যায়, তাহলে সেটা কিন্তু অপরাধ হবে না, 106 ধারা সে গ্যারেন্টি দিচ্ছে। তো আজকের ক্লাস থেকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে মেসেজ করে প্রশ্ন করতে পারবেন। এই যে পার্ট 4, মানে অধ্যায় 4-এর ধারা 76 থেকে 106 সাধারণ ব্যতিক্রম গুলো পড়লাম, এর মধ্যে কি ছিল, রাইট অফ প্রাইভেট ডিফেন্সও ছিল। তো এখান থেকে দেখেন বেশ কিছু প্রশ্ন আসছে।